ঈদের আগেই মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে নতুন সরকার। প্রথমে পাবে হত দরিদ্র পরিবার, পর্যায়ক্রমে দেয়া হবে দেশের সব পরিবারকে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রীরা জানান, ফ্যামিলি কার্ডে মাসে 2 থেকে 3 হাজার টাকা পাবে প্রতি পরিবার। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। তো ফ্যামিলি কার্ড যখন বলছেন, আপনি ফ্যামিলি কার্ড পেলে আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? সংসারের কাজে আর কি এটা অনেক টাকা আর কি সেভ হবে আমাদের। নির্বাচনী প্রচারণায় বিএনপির অন্যতম ট্রাম্প কার্ড ছিল ফ্যামিলি কার্ড। ইনশাআল্লাহ সরকার গঠন করলে সরকার গঠনের দ্বিতীয় দিনই এই কার্ডের বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে কয়েকজন মন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, পরে সব পরিবারকেই দেয়া হবে এই কার্ড। তারা প্রতি মাসে পাবেন 2 থেকে 3 হাজার টাকা। কোন কোন অঞ্চলে প্রথমে শুরু হবে কিংবা টাকার যোগান কিভাবে আসবে তা নির্ধারণে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। স্পেসিফিক এখনো কোনো জেলা নাই, আমরা করি নাই। তবে কিছু আগেই বোধহয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে, আগে একটা সার্ভে করা হচ্ছে, ওই রিপোর্টটা আমার কাছে নাই, যে বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে। আমরা হয়তো 2,500 টাকা হবে যেভাবে। মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হবে। মন্ত্রী জানান, পরিবারের নারী সদস্যদের নামে কার্ড দেয়া হবে, সরাসরি তিনিই টাকা পাবেন। এক্ষেত্রে দেখা হবে না কারো রাজনৈতিক পরিচয়। কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। এবং আমরা এটি ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সবচেয়ে লেটেস্ট আইটি ভিত্তিকতা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। তিনি জানান, ফ্যামিলি কার্ড দিলেও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারের সব সুবিধাই চালু থাকবে। বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কার্যালয়ে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান ছাড়াও এনএসআই এবং ডিজিএফআই প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকের উপকার হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চ মানের আমেরিকান সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিতে গুরুত্বারোপ করেন তিনি। এর আগে নির্বাচনী ফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তারেক রহমানকে অভিনন্দন জানান। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সাথে তারেক রহমানের সরকার সম্পর্ক এগিয়ে নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতন্ত্র ফিরেছে, হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ চলছে। বিভিন্ন দেশের সাথে ভিসা জটিলতা দূর করতে মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। শামা ওবায়দ আরও বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের মেরুদণ্ড শক্ত। এই সরকারের কূটনীতির মূল নীতি হবে সবার আগে বাংলাদেশ। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে।
গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী হলে নকল বিরোধী অভিযানের প্রয়োজন হবে না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতের প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করা হবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। ওদিকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। আমাদের যে ভিশন এবং মিশন, সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদে যাত্রায় মানুষের স্বস্তি ফেরানো হবে। বুধবার বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, মেট্রো রেলের কাজ শুরু হয়েছে, তা দ্রুত গতিতে চলবে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য হয়নি, ব্যক্তির জন্য হয়েছিল। তবে এই প্রকল্প বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে। অটোরিকশা বন্ধে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তবে 2 সিটি কর্পোরেশনকে কাজে লাগিয়ে যানজট নিরসনে অটোরিকশার দৌরাত্ম্য ঠেকানো হবে। আশা করছি যে এই মন্ত্রণালয়গুলি আগের যে কোনো সময় চেয়ে জবাবদিহি থেকে জন আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের প্রয়োজন ধারণ করে নতুন ব্যবস্থাপনার মধ্যে মন্ত্রণালয়গুলি চলবে। যানজট নিরসন করতে হলে দুটি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম্য আছে, যত্রতত্র ব্যবহার, স্বেচ্ছাচারী ব্যবহার, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো সভ্য শহরে কাম্য না। জনগণের চাপেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বাধ্য হবে বিএনপি বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব এবং নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াবে না নবনির্বাচিত সরকার। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। ঋণের বোঝা নতুন সরকারের আর্থিক খাতের বড় চ্যালেঞ্জ। এই খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কঠোর হওয়ার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে নতুন সরকারের সূচনা বিন্দু এবং অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে নাগরিক ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। কোনো তাড়াহুড়ো নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনায় সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা এবং বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুপারিশও জানায় নাগরিক প্ল্যাটফর্ম। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতেই নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা সভা, যেখানে অর্থনৈতিক সংকট এবং এ থেকে উত্তরণে নানান সুপারিশ তুলে ধরেন নাগরিক প্ল্যাটফর্ম। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা
দুর্বল জায়গার ভিতরে আছে। প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের কম কর আদায়ে চাপ বেড়েছে বাজেটে, সংকট কাটাতে টাকা না ছাপানোরও আহ্বান জানান তিনি। সরকারকে এই মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। সরকারকে অবশ্যই যেটাকে বলা হচ্ছে আমরা হার্ড বাজেট কনস্ট্রেইন্ট, অর্থাৎ আপনি কৃচ্ছতা না করেন কিন্তু সংযম দেখাতে হবে। আর সংগঠনটির কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, টাকার মান বাজারভিত্তিক করতে হবে। অর্থনৈতিক সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুপারিশ করেন এই গবেষণা পরিচালক। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। এখানে কোনো ধরনের যদি আমরা কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা যদি নিয়ম নীতির যদি ব্যত্যয় করি, তাহলে কিন্তু অন্যদেরকেও এটা দিতে হবে, এবং সেইটা দিতে গেলে আর সুশাসন এবং শৃঙ্খলা রাখা যাবে না। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনারও দাবি জানান বক্তারা। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রমজান উপলক্ষে সারা দেশে সাশ্রয়ী দামে দুধ, ডিম ও মাংস বিক্রির বিশেষ কার্যক্রম শুরু করেছে সরকার। সকালে রাজধানীর মহাখালীর প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের প্রায় 10 লাখ নিম্ন আয়ের পরিবার সরাসরি উপকৃত হবেন বলে জানান প্রতিমন্ত্রী। 25শে রমজান পর্যন্ত রাজধানীর সচিবালয়, খামারবাড়ি, মিরপুর, আজিমপুর ও উত্তরা সহ ঢাকার 25টি পয়েন্ট সহ জেলা ও বিভাগীয় শহরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে, যেখানে প্রতি কেজি গরুর মাংস 650 টাকা, মুরগি 245, ডিম 96 টাকা ডজন এবং পাস্তুরিত দুধ 80 টাকা লিটার দরে পাওয়া যাবে। সরকারের পাশাপাশি এতে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি ও ডেয়ারি প্রতিষ্ঠানগুলো। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা মাস জুড়েই এই কার্যক্রম আমাদের চলবে। ঢাকাতে আমরা 25টি স্পটে এখন শুরু করেছি, এর পরিধি আরও বাড়বে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ।